আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আফেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিএনপি সংহতি র্যালি। মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকলে এমন হত্যাযজ্ঞ হতো না বলে মন্তব্য। গণহত্যা মামলায় কাদের সহ 10 আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারিতে আইজিপিকে চিঠি। প্লট দুর্নীতি মামলায় হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বলে দাবি। দ্রুতই বিকল্প সক্ষমতা তৈরিতে বাণিজ্য উপদেষ্টার আশ্বাস। বাংলাদেশ সহ 75 দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক 90 দিনের জন্য স্থগিত। বিনিয়োগকারীদের আতঙ্ক জনসাধারণের অস্বীকৃতিই কারণ জানালেন ট্রাম্প। সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। প্রশ্ন ফাঁসের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং জলবায়ু পরিবর্তন সহ মানব সৃষ্ট নানা কারণে প্রকৃতি হারাচ্ছে ঋতু বৈচিত্র্য। সচেতনতার তাগিদ পরিবেশবিদদের। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ইঁদুরের মস্তিষ্কের মানচিত্রে গ্যালাক্সির দৃশ্য ফুটে ওঠার খবর। German technology, Bangladesh's first thermix rod, Salar Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে বিএনপি। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজধানীতে সংহতি র্যালির আগে সমাবেশে তারা বলেছেন, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকলে এমন হত্যাযজ্ঞ হতো না। মুসলিম ও গণতান্ত্রিক রাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারা বলেন, সবসময় এমন অত্যাচারে প্রতিবাদ জানাবে বিএনপি। রাহুল রায়ের রিপোর্ট। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি রাজনৈতিক দলগুলো নানা কর্মসূচি পালন করছে। ক্যাম্পাসে ছাত্রদলের মানববন্ধনের পর এবার রাজধানীতে প্রতিবাদ ও সংহতি শোভাযাত্রা করেছে বিএনপি। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন শোভাযাত্রায়। শোভাযাত্রার আগে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতারা। মুসলিম বিশ্বের যেই সকল মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। যদি মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হতো তাহলে আজকে এই ইহুদিরা, এই ইসরায়েলিরা এই অত্যাচার করতে পারত। ক্ষমতায় ঢাকায় কোন জিনিস নিজের পক্ষে থাকবে, সুতরাং এটা খেলার জন্য সবাই ব্যস্ত, পরিস্থিতির ব্যাপারে কেউ ব্যস্ত না। বিএনপি নেতারা বলেছেন, এমন মানবতা বিরোধী অপরাধের বিপক্ষে সবার সোচ্চার হতে হবে। জাতিসংঘের কোন রেজলিউশনের তোয়াক্কা ইসরায়েলেরা করে না, জাতিসংঘের কোন সিদ্ধান্তকে তারা কখনো মেনে নেয় নাই। কার্যকর ভূমিকা পালন করার জন্য আমরা সারা বিশ্বের গণতান্ত্রিক সমস্ত দেশের নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। আজকে ইসরায়েলের বিপক্ষে আপনাদের ভূমিকা যেহেতু প্রশ্নবিদ্ধ, মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার দাবি আপনারা করতে পারেন না। আমরা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে
আমরা তাদের কাছে অনুরোধ করব এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের এই আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের যদি কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করে বুঝবেন তারা পতিত স্বৈরাচারের লোক, তারা ইসরায়েলের লোক, তারা ফিলিস্তিনিদের হত্যাকারীদের পক্ষের লোক। তাদেরকে প্রতিহত করবেন আপনারা, মারপিট না, থানায় পুলিশের কাছে তুলে দেবেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে কাকরাইল, শান্তিনগর, মগবাজার হয়ে কারওয়ান বাজারে শেষ হয় প্রতিবাদ ও সংহতি র্যালি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় পলাতক আসামি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আইজিপির কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তদন্ত সংস্থা অপরাধীদের গ্রেফতার করা সহ কয়েকটি বিষয়ে ট্রাইব্যুনালের বিধি সংশোধন করে 1 সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান তিনি। আর পুলিশ সদস্যদের গ্রেফতার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর সাব জানিয়ে দিয়েছেন গণহত্যায় যুক্ত থাকাদের গ্রেফতার করা হবে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধের বিচারে আইন, তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে প্রসিকিউশন কার্যালয়। এতে বিদ্যমান আইনে কিভাবে জুলাই আগস্টের গণহত্যার বিচার করা হবে তা তুলে ধরা হয়। তারা জানান এ পর্যন্ত 339টি অভিযোগ দাখিল করা হয়েছে। 22টি মামলায় 141 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে 54 জনকে গ্রেপ্তার করা হয়, পলাতক 87 জন। আসামিদের মধ্যে বেসামরিক 70 জন, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর 62 জন ও সামরিক কর্মকর্তা রয়েছেন 9 জন। এই যে আইন অনুযায়ী আমাদের বিচার প্রক্রিয়াকে স্মুথ করার জন্য যে সমস্ত জায়গায় নেসেসারি অ্যামেন্ডমেন্ট দরকার সেগুলোকে একসাথে আইডেন্টিফাই করে রুলস অফ প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট হবে এবং ট্রাইব্যুনাল এটা ডিসিশন নেওয়ার পরে এটা প্রজ্ঞাপন আকারে প্রকাশ হলে এটা আইনে পরিণত হবে। যারা মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত এবং আমাদের তদন্ত সংস্থা যাদের সম্পৃক্ততা পাবে আইন অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হবে। এই ব্যাপারে অন্য কারো অনুমতির প্রয়োজন হবে না। এ সময় জুলাই আগস্ট গণহত্যায় 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য দেওয়া চিঠি নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। মিস্টার ওবায়দুল কাদের, মিস্টার আসাদুজ্জামান খান কামাল, AKM মোজাম্মেল হক, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী। এই 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন জুলাই আগস্টের অভ্যুত্থানের শুধুমাত্র মাস্টারমাইন্ড ও সরাসরি অপরাধের সাথে জড়িতদের বিচার করা হবে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর পূর্বাঞ্চলে 10 কাঠার প্লট জালিয়াতিতে দুদকের মামলায় শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ সালাম জানিয়েছেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব মামলার অভিযোগপত্র গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য 4 মে দিন ধার্য করেছেন আদালত। চার্জশিটে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ অসৎ উদ্দেশ্যে নিজ ও পরিবারের অন্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাঞ্চল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট নেন। প্লট জালিয়াতির ঘটনায় 12 জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কিয়া বাদী হয়ে শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদ সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা সাইমা ওয়াজেদ সহ আরও মোট 16 জন, অর্থাৎ মোট 18 জনের বিরুদ্ধে পূর্বাঞ্চলে যে ডিপ্লোম্যাটিক জোনে যে তারা যে জায়গা প্লট বরাদ্দ নিয়েছিলেন রাজুকের বিধি বহির্ভূতভাবে, সেই মামলার চার্জশিট আজকে গ্রহণ করা হয়েছে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত কর্তৃক। এবং তিনি যেহেতু কোনো আসামি এখানে আজকে সারেন্ডার করেননি, প্রত্যেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। প্রতিশ্রুতি নয়, ভবিষ্যতের বিনিয়োগের পাইপলাইন তৈরি ছিল এবারের বিনিয়োগ সম্মেলনের উদ্দেশ্য। সমাপনী সংবাদ সম্মেলনে একথা বলেছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার কর্মকর্তারা।
4 দিনের আয়োজন থেকে কি পরিমাণ বিনিয়োগ পাওয়ার আশা করছে সরকার এমন প্রশ্নের জবাবে তারা জানালেন, ঢাকায় সামিট চলাকালে চীনের হান্ডা ইন্ডাস্ট্রিজের $15 কোটি সমান প্রায় 2000 কোটি টাকা বিনিয়োগ সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া শপ আপ নামের বাংলাদেশি প্রতিষ্ঠানের 110 মিলিয়ন বিনিয়োগ পাওয়ার সুখবরও স্বস্তি দিয়েছে আয়োজকদের। রিজভি নওয়াজের রিপোর্ট। শেষ হলো 7 থেকে 10 এপ্রিল পর্যন্ত 4 দিনের বিনিয়োগ সম্মেলন। ফরচুন 500 নির্বাহী সহ হাজারের বেশি বিদেশি নিবন্ধন করেছিলেন ঢাকায় এ সম্মেলনে যোগ দিতে। তবে শেষ দিনে ব্রিফিংয়ে আয়োজক প্রতিষ্ঠান বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা জানিয়েছে, 105 বিদেশি এসেছিলেন বাংলাদেশে। বিনিয়োগের প্রতিশ্রুতি নয়, বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের জানানোই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য। আমাদের নির্বাহী চেয়ারম্যান মধ্যে আগে বলেছেন, আসলে কোন জায়গা থেকে কত বিনিয়োগ পাচ্ছি সেটাই সামিটের উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য হচ্ছে একটা পাইপলাইন তৈরি করা, একটা প্ল্যাটফর্ম তৈরি করা। এর আগের বার সামিটেও আমরা বেশ বড় অঙ্কের একটা ফিগার হয়তো আপনাদের জানিয়েছিলাম যে গত সামিটে কত কমিটমেন্ট এসেছিল, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু ইমপ্লিমেন্টেড হয়নি। বলে কমিটমেন্ট করে যাওয়া এবং সেটা ইমপ্লিমেন্ট করা দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। আপনি এবার একটি প্রাইমারি অবজেক্টিভ বলে থাকেন, এটা হচ্ছে পাইপলাইন তৈরি করা, যেটাকে আমরা ট্র্যাক করতে পারি। যেগুলো আমরা একেবারে হাই ভ্যালু এমওইউ সই করেছি, তার মধ্যে একটি ছিল হান্ডার $150 মিলিয়ন, যেটা একেবারে এই আপনার সামিটেই সই হয়েছে। তার আগে ওই দিন গতকালকে সকালবেলায় আমরা জানলাম যে আমাদের শপ আপ যে স্টার্ট আপের যে বিজনেস আছে ওখানে 110 মিলিয়নের মতো ইনভেস্টমেন্ট এসেছে। ওটা একেবারে আমাদের সামিটের থ্রুতে এসেছে। সেটা মানে কোনো কিছুই আসলে একদিনে হয় না, তো এগুলো অনেক দিনের কাজের পরে আসে আর কি। তো এই বড় দুইটা আমরা অলরেডি গতকালকে জেনেছি। এর আগেও ঢাকায় বিডা বিনিয়োগ সম্মেলন আয়োজন করে। আগেরগুলোর সঙ্গে এবারের সম্মেলনের গুণগত পার্থক্য কি, প্রশ্ন ছিল আয়োজকদের কাছে। আমাদের এখানে আগে যদি আপনারা আমাদের সরকারি সেটআপ দেখতেন, আসলে এখানে প্রায় 70 জন মন্ত্রী প্রতিমন্ত্রী মিলিয়ে অনেকে থাকাতে আসলে ওনাদের অ্যাপ্রুভাল পেতে বা প্রসেসগুলোকে আপনার পাস করতে অনেক সময় লাগতো। আপনি যদি আসলে আমাদের এখন টপ লেভেলে দেখেন, আমাদের কিন্তু আসলে হাতে গোনা মাত্র কয়েকজন, 25 থেকে 26 জন অ্যাডভাইজার আছে। তার মানে কি আসলে আপনার ডিসিশনগুলো এখন মোর সেন্ট্রালাইজড হচ্ছে, আরো সহজ হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে ইনভেস্টর এবার এসে নিজেরাও অনুধাবন করতে পারে। বিডার কর্মকর্তারা মনে করছেন, আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে এবারের সম্মেলনে অংশগ্রহণকারীরা বাংলাদেশে বিনিয়োগ শুরু করবেন। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। হঠাৎ করে এই সুবিধা বাতিল করেছে ভারত, দ্রুতই এর বিকল্প সমঝোতা তৈরি করা হবে বলে সক্ষমতা তৈরি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের সাথেও দীর্ঘমেয়াদী বাণিজ্য সুবিধা পাওয়া নিয়ে দর কষাকষি হচ্ছে বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। ভারতের বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির যে ব্যবস্থা ছিল তা প্রত্যাহার করেছে ভারত। ভারতের বিমানবন্দর ব্যবহার করে বছরে 40 থেকে 50 হাজার মেট্রিক টন পণ্য রপ্তানি করে বাংলাদেশ। সেই সুবিধা এখন আর থাকছে না। এই পরিস্থিতি মোকাবেলায় নিজস্ব সক্ষমতা বাড়ানো হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। ভারতের সিদ্ধান্তে স্থলপথে নেপাল, ভুটানে রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বলেও তিনি জানান। প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে। আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো কিছু কাঠামোগত, কিছু খরচের দিক দিয়ে আমরা এই সকল জিনিসকে সমন্বয় করে আমাদের সক্ষমতা বৃদ্ধি করব এবং আমরা আশা করি ইনশাল্লাহ আমি এটাতে কোনো সমস্যা দেখছি না। ট্রান্সশিপমেন্ট তো রাস্তার যেটা যাচ্ছে সেখানে তো আমাদের কোনো সংকট তৈরি হয়, শুধু এটা এয়ারপোর্ট রিলেটেড একটা সংকট। যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও পর্যালোচনা হচ্ছে। তাদের তো আকাঙ্ক্ষা তো শেষ হয়ে যায়নি, আকাঙ্ক্ষাগুলোকে আমরা আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের উপরে ভিত্তি করে আমরা কতটুকু করতে পারবো সেই সিদ্ধান্তগুলো আমরা বিশ্লেষণ করছি। যুক্তরাষ্ট্র সরকারের আরোপ করা বাড়তি শুল্ক 3 মাস স্থগিত করায় তা তাৎক্ষণিক সুরক্ষা দেবে, কিন্তু দীর্ঘমেয়াদে বাণিজ্য অব্যাহত রাখতে নানা পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ সহ 75-এরও বেশি দেশের উপর পাল্টা শুল্ক আরোপ 90 দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে চীনা পণ্যের শুল্ক বাড়িয়ে 125% করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আতঙ্ক বিশ্ববাজারে দরপতন এবং সমালোচনাই শুল্ক স্থগিতের কারণ। এ সিদ্ধান্তে বিশ্ব শেয়ার বাজারে চাঙা ভাব এসেছে।
সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন ছিল বাংলা প্রথম পত্রের পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁসের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা। প্রথম দিন অভিভাবক এবং পরীক্ষার্থীদের ভিড়ে বেশিরভাগ কেন্দ্রের সামনে যানজট সৃষ্টি হয়। মোস্তফা মল্লিকের রিপোর্ট। সকাল 10টা থেকে পরীক্ষা শুরুর কথা থাকলেও সময়ের চেয়ে 2 থেকে আড়াই ঘন্টা আগেই অনেক কেন্দ্রের সামনেই ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। একজন পরীক্ষার্থীর সঙ্গে অভিভাবক হিসেবে বাবা মা, ছোট ভাই বোন যেমন এসেছেন, তেমনি এলাকার স্বজনরাও এসেছেন পরীক্ষার্থীকে দেখতে। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীর সংখ্যা 19,28,970 জন, যা গতবারের চেয়ে প্রায় 1 লাখ কম। সারা দেশে পরীক্ষা কেন্দ্র রয়েছে মোট 3,715টি। ব্যাপক যানজট থাকায় অনেক পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করেছেন কিছুটা সময় পরে। নগরীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বিশাল এক কর্মযজ্ঞ এবং এটা করতে গিয়ে আমরা নিশ্চিত করতে চেষ্টা করেছি যে ধরনের ব্যত্যয় মাঝে মধ্যে ঘটে যায় সেটা যেন না ঘটে। এক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা জানান, প্রশ্ন ফাঁস হওয়ার সব ছিদ্র বন্ধ করা হয়েছে। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। আপনি একটা জিনিস পেলেন, সেটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন এবং সেটার দায়িত্ব অবশ্যই আপনাকে নিতে হবে এবং এর মাধ্যমে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে সারা দেশের 30,045টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে 2 মাসের মধ্যে ফল প্রকাশ করার কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের নাম পরিবর্তন সহ 4টি মৌলিক প্রস্তাবনা ঐকমত্য কমিশনের কাছে জমা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের প্রস্তাবিত নাম পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা তাদের সংস্কার প্রস্তাব ঐকমত্য কমিশনের কাছে তুলে দিতে গেলে কমিশনের সহসভাপতি জানান, আগামী 15ই মের মধ্যে সব রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা শেষ করা হবে। জান্নাতুল বাকিয়াকে রিপোর্ট। রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি নিয়ে ধারাবাহিকভাবে প্রস্তাবনা তুলে ধরছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা সংস্কার প্রস্তাব জমা দেন জাতীয় ঐক্যমত কমিশনের কাছে। মতবিনিময়ে পরবর্তী কর্মসূচি নিয়ে কথা বলেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিক পর্যায়ে আলোচনাটা শেষ করতে চাই। আমাদের মেয়াদ জুলাই 15 তারিখ পর্যন্ত। 15ই মে মধ্যে আমরা প্রাথমিক যে আলোচনা, সেই আলোচনাটা সমাপ্ত করবো, দ্বিতীয় পর্যায়ে আলোচনাগুলো সংস্কার কমিশনের প্রস্তাবের মধ্যে 145টির সাথে একমত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাংলাদেশের নামটা আমরা বলছি, বাংলাদেশটা বলছি পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ। একটা জনকল্যাণ রাষ্ট্র বা শুদ্ধাচার, জবাবদিহিতা, শরিয়া আইন, তারপর হলো পিয়ার পদ্ধতি। এই 4টা মৌলিক প্রস্তাব আমরা দিয়েছি। দখলবাজি হয়, টেন্ডারবাজি হয়, চাঁদাবাজি হচ্ছে, এগুলো বন্ধ হচ্ছে না। এগুলো কোনোদিন করতে পারবে না যদি শরিয়া আইন বাস্তবায়নে দেশে না হয়। সংস্কার প্রস্তাবের 26টিতে দ্বিমত পোষণ করে 41টি নতুন ও 4টি মৌলিক প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল 3 এলাকার নাগরিক সমস্যা সমাধানে স্থানীয় বাসিন্দাদের নিয়ে গণশুনানি হয়েছে। বিকেলে রাজধানীর মগবাজার মধুবাগ কমিউনিটি হলে গণশুনানিতে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, আগামী বর্ষায় এডিস মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে এলাকা ভিত্তিক পার্কের উন্নয়নে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে সৃজনশীল কাজ করবে ডিএনসিসি। এ সময় শুনানিতে অঞ্চল 3-এর ওয়ার্ডগুলোর স্কুল কলেজের শিক্ষক, মসজিদের ইমাম, বাজার কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক অংশ নেন। এই অঞ্চলে জলাবদ্ধতা আগামীবার আমরা আশা করছি হবে না। প্রতিটি ওয়ার্ডে যার যার জায়গায় যে দখলকৃত জায়গাগুলো আছে সেগুলো লিস্ট আমাদেরকে দিয়ে দিলে আমরা উদ্ধারও করব, সবাই যেন এটা থেকে বেনিফিট পায়
সেটা আমরা লক্ষ্য করব। যেই জায়গাটা পার্ক বর্তমানে আছে, বসার জায়গা নাই, কোথাও ওয়াকওয়ে করতে হবে, কোথাও বড় জায়গা, যেমন এটা অনেক বড় জায়গা, কিন্তু এখানে যখন খেলতে নামে তখন নওজওয়ানরা যখন খেলতে নামে বড়রা, ছোটদের খেলার জায়গা নাই। ছোটদেরকে বলা হয় তোমরা পরে খেলো, শুধু মাঠ করে দিয়ে বললাম যে আমি মাঠ করে ফেলেছি, কিন্তু মাঠটা তো আমার বাচ্চার জন্য প্রথমে, তারপরে আমার জন্য। তো সুতরাং এই ডিজাইনিংগুলো কত ক্রিয়েটিভলি করা যায়, আপনাদের সাথে আমাদের এই টিমগুলো বসবে। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ইস্পাহানি চ্যানেল আই সুরের ধারা বর্ষবরণ 1432। এবারের আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই আয়োজনকে ঘিরে রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে চলছে প্রস্তুতি ও মহড়া। সেখানে আছেন সহকর্মী সুলতানা হিমু, সরাসরি যাচ্ছি তার কাছে। হিমু, বর্ষবরণের এই আয়োজনকে সামনে রেখে যে মহড়া চলছে তার সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার পেছনে শুরু হয়ে গেছে এবারের মতো যে আয়োজন, ইস্পাহানি চ্যানেল আই সুরের ধারা বর্ষবরণের যে আয়োজন চ্যানেল আই প্রতি বছর করে থাকে সুরেধার সঙ্গে, সেই আয়োজনটির মহড়া এই মুহূর্তে লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে চলছে, যেখানে একত্রিত হয়েছেন সব বয়সী শিল্পীরা এবং এই মহড়াতে এসে তারা তাদের আনন্দ প্রকাশ করেছেন। এবারের এই আয়োজনটি সম্পর্কে আমি যদি দর্শকদের জানাই, তবে চৈত্র সংক্রান্তির এই আয়োজন শুরু হবে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে 13ই এপ্রিল সন্ধ্যা 6টায়, যেটা হবে 1431 চৈত্র সংক্রান্তির আয়োজন। এই আয়োজনটির পরই সকাল 6টায় 1432 যে বর্ষবরণ, বাংলা বর্ষবরণ, তার আয়োজন শুরু হবে সকাল 6টা থেকে এবং চলবে সকাল 9টা পর্যন্ত। এবং এই আয়োজনে এবার সহযোগিতা করছে সংস্কৃতি মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এবং প্রথমবারের মতো রবীন্দ্র সরোবরে এই আয়োজনকে ঘিরে প্রত্যেক শিল্পী এবং আমাদের কাছে তাদের প্রত্যাশা ব্যক্ত করেছেন। তারা জানিয়েছেন যে নতুন একটি লোকেশনে যেহেতু এই আয়োজনটি এবার হচ্ছে, তো পরিস্থিতি বিবেচনা রেখেই এই আয়োজনটি সাফল্যমণ্ডিত করতে এখানে তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটাই করবেন। এবং এবারের আয়োজনে ভিন্ন যে বিষয়টি যোগ হয়েছে সেটি হচ্ছে ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষরা এবার গান গাইবেন। বান্দরবান, রাঙামাটি, পার্বত্য জেলাগুলো থেকে শিল্পীরা আসবেন, তারা এই আয়োজনে গান পরিবেশন করবেন এবং সবকিছু মিলেই আয়োজনটি আবারও দর্শকদের মন কাড়বে, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকরা। মেহেদি। হিমু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম সহকর্মী সুলতানা হিমুর সাথে, জানাচ্ছিলেন বর্ষবরণ আয়োজনকে ঘিরে মহড়ার সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঋতুরাজ বসন্তের অপার্থিব সৌন্দর্যের সাজে বাংলার প্রকৃতি। পলাশ, শিমুল আর কৃষ্ণচূড়ার লাল রঙে রঙিন হয়ে ওঠে বৃক্ষরাজি। নবপত্র পল্লবে প্রকৃতি হয়ে ওঠে সবুজ শ্যামল। বসন্তকালে বিভিন্ন প্রজাতির পাখির ডাকেও মুখরিত হয়ে ওঠে বাংলার প্রকৃতি। তবে বসন্তের রূপ সৌন্দর্য মুগ্ধতা ছড়ালেও জলবায়ু পরিবর্তন আর বৃক্ষ নিধন সহ মানবসৃষ্ট নানা কারণে প্রকৃতি হারাচ্ছে ঋতুবৈচিত্র্য। বাংলার প্রাণ প্রকৃতি রক্ষার সচেতনতার তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। বসন্তের রূপময় নিঃসর্গে বাংলার প্রকৃতি যেন সহসা জেগে ওঠে। মাতাল হাওয়া আর পলাশ, শিমুল, মান্দার ও কৃষ্ণচূড়ার রক্তিম পরশে রঙিন হয়ে ওঠে গ্রাম, শহর, মাঠ প্রান্তর। নবপত্র পল্লবে শোভিত হয়ে ওঠে বনরাজি, ফুলের বাগান। মাধবী, চাঁপা, নাগেশ্বর, হিমঝুরি, অশোক, রক্তকাঞ্চন, মহুয়া, সোনালু, নীলমণিলতা, ভাটফুল ও অপরাজিতার নীল রঙের আবিরে মোহনীয় হয়ে ওঠে বাংলার প্রাণ প্রকৃতি। বাতাসে ভেসে বেড়ানো আমের মুকুল আর চাঁপা ফুলের ঘ্রাণে মাতোয়ারা হয়ে ওঠে মানুষের হৃদয়। ফুলে ফুলে উড়ে বেড়ায় বর্ণিল প্রজাপতি, মৌমাছি, ভ্রমর। কোকিলের কুহুতানে মুখরিত গ্রাম, মাঠ, প্রান্তর পেরিয়ে শহরের পথঘাট। নির্জন দুপুরে আপন সুরে গান ধরে পাপিয়া। গাছে গাছে ভিড় করে বুলবুলি, বসন্ত বৌরি, মৌটুসি, ফুলঝুরি, হরবোলা, শালিক, ময়না, সাহেলি, টিয়া কিংবা সুইচোরা সহ নানা প্রজাতির পাখি। বনভূমি ধ্বংস, নির্বিচারে গাছ কেটে ফেলার কারণে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে অনেক ফুল ও উদ্ভিদ। এতে খাদ্য ও আবাসস্থল সংকটে পড়ছে পাখিসহ কীটপতঙ্গ। বাধাগ্রস্ত হচ্ছে উদ্ভিদের পরাগায়ন
ও বংশবিস্তার। পরিবেশবিদরা বলছেন, বসন্তের ফুল ও পাখি সংরক্ষণে সচেতনতা জরুরি। বৈচিত্র্যময় এসব ফুল পাখি প্রকৃতিতে টিকে থাকলে একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে, অন্যদিকে প্রকৃতির মনোমুগ্ধকর বর্ণিল রূপ টিকে থাকবে সারা বছর জুড়ে। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, বসন্তের ফুল ও পাখি নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরো যা নিয়ে ফিরছি। গাজায় ইসরায়েলি হামলায় আরো 45 ফিলিস্তিনি নিহত, আহত 2 শতাধিক। যুদ্ধের প্রতিবাদ করা ইসরায়েলি বিমান বাহিনীর 970 কর্মীকে বহিষ্কার। আমন্ত্রণ আরো একবার চ্যানেল আই সংবাদে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজার সেজাইয়া এলাকায় আবাসিক ভবনে বিমান হামলা চালিয়ে নারী ও শিশুসহ আরও অন্তত 35 জনকে হত্যা করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে 8 নারী ও 8 শিশু বলে জানিয়েছে চিকিৎসকরা। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 45 জনে। এই ঘটনায় 200-র বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ 80 জন। 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় 1500-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার হাসপাতালগুলোতে পর্যাপ্ত ঔষধের মজুদ না থাকায় ঔষধ সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া গাজায় বন্দী থাকা 80 ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার খান ইউনিসের ইসরায়েলি নিয়ন্ত্রিত কিসুফিম এলাকায় আটকদের মুক্তি দেওয়া হয়। এদিকে গাজা যুদ্ধের প্রতিবাদ করায় ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট এবং কর্মকর্তা সহ 970 জনকে বহিষ্কারের হুমকি দিয়েছে কর্তৃপক্ষ। নিচল টাটা বিশেষ সংবাদ। গ্যালাক্সি বা ছায়াপথের কথা চিন্তা করলেই মাথায় আসে কতগুলো গ্রহ আর নানা রঙের আলোকছত্রা। কিন্তু ইঁদুরের মস্তিষ্কের বার্তা পাঠানোর চিত্র যদি গ্যালাক্সির বা ছায়াপথের মতো হয়, তাহলে ব্যাপারটা কেমন হয়? এমন ঘটনাই আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। ইঁদুরের মস্তিষ্কে এখন পর্যন্ত সবচেয়ে বড় এক মানচিত্র তৈরি করেছেন তারা। এটির মস্তিষ্কের যে অংশের মানচিত্র তারা তৈরি করেছেন, সেখানে বার্তা পাঠানোর সময় 84,000 নিউরনকে বা স্নায়ু কোষ সংযুক্ত করে এমন তারের একটি চিত্র তুলে ধরা হয়েছে। এই চিত্র দেখতে মহাকাশে ছড়িয়ে থাকা গ্যালাক্সি বা ছায়াপথের মতোই। এ সংক্রান্ত তথ্য উপাত্ত বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়েছে। ইঁদুরের মস্তিষ্কের মানচিত্র তৈরিতে নেতৃত্ব দেয়া গবেষক দলের প্রধান বিজ্ঞানী ফরেস্ট কোলম্যান বলেছেন, এটি অবশ্যই একটি বিস্ময়ের অনুভূতি তৈরি করে, যেন ছায়াপথের ছবি দেখা যাচ্ছে। যাওয়া যাক পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদে। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও আঞ্চলিক বাণিজ্যে তার প্রভাব পড়বে না বলে মনে করেন মালদ্বীপের হাই কমিশনার সিউনিন রশিদ। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের নিয়মিত আলোচনা পর্বের অতিথি হিসেবে তিনি বলেন, সরাসরি পণ্য পরিবহন সুবিধা না থাকায় দুদেশের বাণিজ্য স্থবির হয়ে আছে। অতিথির বক্তৃতায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব নিয়ামতুল্লাহ ভুইয়া দ্বিপাক্ষিক বাণিজ্য ও সহযোগিতা সম্পর্কে শক্তিশালী করার তাগিদ দেন। পরে হাইকমিশনার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে খেলার সংবাদে জানিয়ে ফিরছি। আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে জানাবো খেলার খবর। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিএনপি সংহতি র্যালি। মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকলে এমন হত্যাযোগ্য হতো না বলে মন্তব্য। গণহত্যা মামলায় কাদের সহ 10 আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারিতে আইজিপিকে চিঠি। প্লট দুর্নীতি মামলায় হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা।
ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বলে দাবি, দ্রুতই বিকল্প সক্ষমতা তৈরিতে বাণিজ্য উপদেষ্টার আশ্বাস। বাংলাদেশ সহ ৭৫ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত। বিনিয়োগকারীদের আতঙ্ক ও জনসাধারণের অস্বীকৃতি কারণ জানালেন ট্রাম্প। সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁসের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং জলবায়ু পরিবর্তন সহ মানবসৃষ্ট নানা কারণে প্রকৃতি হারাচ্ছে ঋতুবৈচিত্র্য, সচেতনতার তাগিদ পরিবেশবিদদের। শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।